নমস্কার, আপনি শুনছেন ফিকশন হান্ট। আমি আজও আছি আপনার সাথে। বিভিন্ন রোমাঞ্চকর গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে। আর হ্যাঁ, আমাদের মেইন চ্যানেল ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ কিন্তু 1 লাখ সাবস্ক্রাইবারের খুব কাছে আছে। তাহলে ঘুরে আসতে পারেন আমাদের মেইন চ্যানেল ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ থেকে। আজ আপনি শুনবেন সুলেখক শ্রীতানের কলমে কাঠমান্ডুর কালভৈরব। আমাদের আজকের গল্প পাঠে রয়েছে প্রীতম পুলকাইত এবং গল্পের সূত্রধার আমি আর্য। শুনতে থাকুন আমাদের আজকের গল্প কাঠমান্ডুর কালভৈরব। ঘড়িতে প্রায় বিকেল 5টা বাজে। আমি একটু নড়ে চড়ে উঠে দুহাত খুলে এক প্রকার আলসেমি কাটিয়ে গাড়ির জানলাটা খুলে দিয়ে বাইরে তাকিয়ে দেখি আমরা পাহাড়ের গায়ের আঁকা বাঁকা পথ বেয়ে চলেছি। গত 10 ঘন্টা ধরে গাড়িতে বসে আস্তে আস্তে শরীরটা যেন একেবারে বসে গেছে। এনজিপি থেকে গাড়ি করে কাঠমান্ডু প্রায় 13 ঘন্টার রাস্তা। এর মধ্যে আমি আর জয়া একবারই শুধু বাইরে বেরিয়ে দুপুরে লাঞ্চ করেছি। তারপর পাহাড়ের বৃষ্টির এই ঠান্ডা ওয়েদারে দুজনেই লম্বা ঘুম দিয়েছি। জয়া এখনও ঘুমোচ্ছে, যদিও আমার এই লম্বা সময়ের জন্য একভাবে গাড়িতে বসে থাকতে ভারী বিরক্ত লাগে। কোমরে ব্যথাও চলে আসে অল্প। শুধু জয়া নেহাত বায়না করেছিল বলে এই গাড়ির ট্রিপটাতে রাজি হয়েছিলাম। আসলে নতুন বিয়ে হয়েছে তো, একটু বউয়ের আবদার না রাখলে পরে বিপত্তির সম্ভাবনা বেড়ে যায়। জয়া আর আমি কলেজ থেকে দুজনকে চিনি, যদিও তখন আমাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না, ওই টুকটাক হাই হ্যালো বাদে। তবে আমার বরাবরই ওকে পছন্দ ছিল। তারপর গ্র্যাজুয়েশনের পর কলেজের ফেলিসিটেশন অনুষ্ঠানে আমি ওকে আমার মনের কথা জানিয়েছিলাম। ততদিনে ওই ক্যাম্পাস ইন্টারভিউতে আমি চাকরি পেয়ে গেছি, তাই বুকে অনেকটা সাহস নিয়েই ওকে বলেছিলাম। তারপর বেশ কয়েক মাস পর জয়া ফাইনালি আমাকে অ্যাকসেপ্ট করে, আর 1 মাস আগে বাড়ির সবার সম্মতিতে আমাদের বিয়েটা হয়। জয়া বরাবরই অ্যাডভেঞ্চার খুব ভালোবাসে, তাই জোর করেই এনজিপি থেকে লং রোড ট্রিপটা প্ল্যান করে। অথচ প্রায় 4 ঘন্টা ধরে মহারানী ঘুমাচ্ছেন। এই বৃষ্টিতে পাহাড়ের গা বেয়ে মেঘের ভেতর দিয়ে যেতে যেতে একদম বিড়ালের মতো গুটি মেরে শুয়ে আছে। আমি একটু ওর মাথায় হাত বুলিয়ে দিলাম, আর সাথে সাথেই জোরে একটা ব্রেক কষল ড্রাইভার। আমি এক প্রকার ঝুঁকে পড়েই যাচ্ছিলাম, আর সাথে সাথে জয়ার ঘুমটাও ভেঙে যায়। আমি এক প্রকার বিরক্তি নিয়েই বললাম, আরে দাদা, কি করছো? ড্রাইভার দাদা একটু ইতস্তত হয়ে বলল, সরি স্যার, আসলে ওই একটা বিড়াল রাস্তাটা কেটে দিল, তাই জোরে ব্রেক কষলাম, নাহলে মরে যেত স্যার। জয়া আধো আধো ঘুমে বলল, সে কি এই পাহাড়ি রাস্তায় বেড়াল? হ্যাঁ ম্যাডাম, আসলে শহরের দিকে ঢুকে গেছি তো, তাই বিড়াল কুকুর রাস্তায় ঘুরছে। আচ্ছা আচ্ছা, বেশ, তুমি একটু দেখে চালাও। বাই দ্য ওয়ে, আর কতক্ষণ বাকি? এই তো স্যার, আর ঘন্টাখানেকের মধ্যেই হোটেলে পৌঁছে যাব। ঠিক আছে, চলো সাবধানে। ড্রাইভার দাদা আসলে বাঙালি। আমার অফিসের এক কলিগের জামাইবাবুর ট্যুর এজেন্সি আছে, আর সেই আমাদের এই ট্রিপটা অর্গানাইজ করেছে। কাঠমান্ডু বেড়াতে এসে বাঙালি ড্রাইভার আর বাঙালি ট্যুর গাইড পাওয়াটাই আমাদের কাছে ভালো বিষয়। ব্রেক কষা ঝাঁকুনিতে জয়ার ঘুম ভাঙার পর থেকে ও জানলার দিকে এক মনে তাকিয়ে চলেছে। আমি একটু কৌতূহল হয়েই জিজ্ঞেস করলাম, কি হলো, ঘুমটা পুরোপুরি হলো না নাকি? আসলে শিয়ালদা থেকে এনজিপি সারা রাত ট্রেনে, আর তারপর আজ সেই ভোর থেকে গাড়িতে বসে, তাই বেশ বুঝেছিলাম ম্যাডামের এবার একটু খাবার আর বিছানায় ঘুম দরকার। কিন্তু জয়া যা বলল তা শোনার পর আমাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়ে গেল। না, ঘুম তো হলো এতক্ষণ, আর কত ঘুমোবো? না, আমি ভাবলাম 2 দিন টানা জার্নি হলে হয়তো। দেখো রুদ্র, সব সময় আমি এত প্যাম্পার করো কেন বলো তো? আমি কি ছোট বাচ্চা? যা বাবা, তুমি এভাবে কথা বলছো কেন? না, তুমি সব সময় আমাকে এত প্যাম্পার করবে না। আরে তোমার হলোটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কি করলাম? তুমি জানো না? অবশ্য জানবেই বা কি করে? তুমি তো কিছুই জানো না, কিছুই বোঝো না। জয়, প্লিজ, নাও দিস ইজ টু মাচ। আমরা ঘুরতে এসেছি। ও, সেটা তুমি জানো? মানে? মানে? আবার মানে?
বাড়ি থেকে বেরোনোর সময় আমার শাখাটা বেড়ে গেল। স্টেশনে যাওয়ার আগে গাড়ির টায়ার পাংচার হয়ে গেল। তারপর স্টেশন পৌঁছে দেখি টিকিটটাই আনিনি। ভাগ্যিস ভাইয়ের ছুটি ছিল বলে দিয়ে গেল। তারপর এনজিপিতে নেমে তুমি অসুস্থ হয়ে গেলে। আর এখন আবার এই বিড়াল। গত 48 ঘন্টায় আমাদের কত বাধা পড়েছে তোমার খেয়াল আছে? আমার বারবার মনে হচ্ছে এখানে আমাদের আসা উচিত হয়নি। আমার ভালো লাগছে না। আর তুমি আমাকে জিজ্ঞেস করছো আমার ঘুম হয়েছে কিনা। জয়া একের পর এক এইসব কথা বলার পর নিজের ফ্রাস্ট্রেশন বের করছে আমি বুঝতে পারলাম। তাই বেশি কিছু না বলে ওকে একবার জড়িয়ে ধরলাম আর মাথায় হাত বুলিয়ে দিলাম। আর তারপরেই ও আমাকে জড়িয়ে ধরে অল্প করে কেঁদে ফেললো। সময় বুঝে ওকে বললাম, এত চিন্তা করো না। আচ্ছা দেখো, ওই টিকিটটা না নিয়ে আসাটা আমার ভুল ছিল মানছি, কিন্তু বাকিগুলোতে আমার কোনো হাত আছে বলো? আর আমার কথা শেষ হওয়ার আগেই ও আমাকে সরিয়ে ওদিকে জানলার পাশে চলে যায় আর বলে, সরো তুমি, ছাড়ো। আমি আর কিছু বললাম না। সত্যি বলতে ইদানিং আমাদের বড্ড কথা কাটাকাটি হচ্ছে, তাই বেড়াতে এসে আমি আর বেশি মুখ খুলব না বলেই মানলাম। এইসব ভাবতে ভাবতেই আমরা হোমস্টেতে পৌঁছে গেলাম। গাড়ি থেকে নেমে জয়া কোনো কথা বলল না, তবে আমার পাশে এসে হাত ধরেই হোমস্টেতে ঢুকলো। ড্রাইভার দাদা আমাদের ব্যাগপত্র নামিয়ে আনছে। হোমস্টেটা সত্যিই অপূর্ব সুন্দর। পাহাড়ের গায়ে কাঠের একটা ছোট্ট বাড়ি। ওই ছোটবেলায় গল্পের বইতে যেমন পড়েছিলাম, ছবির মতো সুন্দর যাকে বলে। পাহাড়ি রাস্তার গায়ে লাগোয়া এক কামরার ঘর আর একটা ব্যালকনি। সামনে পিছনে ওপরে নিচে চারিদিকে শুধু পাহাড়ের কুয়াশা আর পাহাড়ি জঙ্গল। তবে আমরা যেহেতু সূর্যাস্তের সময় এসেছি, তাই প্রায় অন্ধকার নেমে গেছে। চারিদিকে শুধু ঝিঝি পোকার ডাক আর থমথমে ঠান্ডা পরিবেশ। আমাদের হোমস্টের সাথে একটু দূরে দূরেই আরও বেশ কয়েকটা এরকম হোমস্টে আছে একই মালিকের। ঘরে ঢোকার পরেই আমার সেই কলিগের জামাইবাবু ফোন আসে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আমরা ভালোভাবেই পৌঁছে গেছি। না না, কোনো অসুবিধা হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে, আমি দেখে নেব। হ্যাঁ, রাখছি। জয়া এতক্ষণে মুখ খুলল। কে ফোন করেছিল? ওই সৌমেনের জামাইবাবু। ও, কি বললেন? তেমন কিছু না, ওই আমরা পৌঁছলাম কিনা আর কাল ভোর 6টায় আমাদের ট্যুর গাইড এসে যাবে এখানে, আমাদের তৈরি হয়ে থাকতে হবে। আচ্ছা। জয়াকে একটু চুপচাপই লাগলো। হয়তো আমার সাথে ওভাবে ঝগড়া করে ওর এখন ভালো লাগছে না। এরকম প্রায়ই হয়, ঝগড়া হয় আবার মিটেও যায়। রাতে আমাদের খাবারের ব্যবস্থা করে রেখেছিল আগে থেকেই হোটেল ম্যানেজমেন্ট। রুমের ভেতরেই খেয়ে এবার লম্বা একটা ঘুম দিলে যেন শান্তি। তবে শান্তি তো অনেক দূর। কাঠমান্ডু বেড়াতে আসার প্রথম থেকেই আমাদের যা অশান্তি চলছে, তারপর আমি বা জয়া কেউই তেমন নিশ্চিন্তে ঘুমাতে পারলাম না। রাতে খাওয়া দাওয়ার পর জয়া বারান্দায় বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল। আমি ভাবলাম একবার গিয়ে দেখি। জঙ্গলের অন্ধকারটা কেমন থমথমে ভূতের গল্পের মতো, তাই না? জয়া কিছু উত্তর দিল না। আমি বলে চললাম, এখানে আসার পর থেকে যা চলছে, তারপর আমি জানি তোমার মনের ভেতর কি হচ্ছে। আমি জয়ার কাঁধে হাত রাখতেই অনুভব করলাম ওর শরীরটা একেবারে পাথরের মতো কঠিন হয়ে আছে, আর আমার ছোঁয়াতেই যেন সে প্রাণ ফিরে চমকে উঠল। কি, তুমি তুমি এখানে কখন এলে? ঘুমাওনি? না, তুমি এখানে এইভাবে একদৃষ্টে তাকিয়ে কি দেখছিলে? জয়া আঙুল দেখিয়ে বলল, ওই বাচ্চাটাকে। আমি একটু অবাক হয়ে দেখে বললাম, বাচ্চা? কোথায় বাচ্চা? জয়া এখনো সেদিকে তাকিয়ে আছে এক দৃষ্টে। তারপর আমার হাত ছাড়িয়ে হাঁটতে লাগলো বারান্দা থেকে বাইরের দরজার দিকে। আমি আর কিছু না বুঝেই ওকে ডাকতে ডাকতে ওর পিছু নিলাম। জয়া, জয়া, জয়া দাঁড়াও, কোথায় যাচ্ছ? জয়া। জয়া বাইরে প্রায় বেরিয়েই যাচ্ছিল, এমন সময় আমি ওর হাতটা টেনে ধরি। জয়া, কোথায় যাচ্ছ? জয়া যেন আবার একবার প্রাণ ফিরে পেল, চমকে উঠে বলল, তুমি কি হয়েছে? তোমার কি হয়েছে? কখন থেকে ডাকছি, আর ওদিকে কোথায় যাচ্ছিলে তুমি? অল্প ঘোর কাটিয়ে জয়া বলল,
আমি যাইনি তো কোথাও। আর ওই বাচ্চাটাই তো আমাকে ডাকলো, তাই জন্যই তো আমি। কথা বলতে বলতে থেমে গিয়ে একবার চারপাশে দেখে জয়া আবার বলল, কি হলো? এখানেই তো ছিল। এইটুকু সময়ের মধ্যে কোথায় গেল বাচ্চাটা? জয়া, এখানে কোনো বাচ্চা নেই। আমার মনে হয় তোমার শরীরটা ভালো নেই। আসলে খুব ক্লান্ত আছো তো, তাই বোধ হয় এমন মনে হচ্ছে, হয়তো হ্যালুসিনেট করছো। জয়া বিরক্ত হয়ে বলল, উফ, আমি বলছি তো আমি ওকে দেখেছি, ও এখানেই ছিল। আচ্ছা, যদি তাই হবে তাহলে কোথায় গেল বলো? এই অন্ধকারে রাস্তায় একটা বাচ্চা কেন ঘুরবে, তার উপর বাইরে এত ঠান্ডা? আচ্ছা, বাচ্চাটা ছেলে না মেয়ে? মেয়ে। কিন্তু আর কোনো কিন্তু নয়, চলো ঘুমাবে, চলো। জয়াকে প্রায় ধমক দিয়েই আমি ঘরে নিয়ে যাই। তবে ঘরে যাওয়ার সময় মনে হলো দরজার কাছে দাঁড়িয়ে কেউ আমাদের দেখছে। পিছন ফিরতে যদিও কাউকে আর দেখতে পাইনি। রাতে জয়ার মাথায় হাত বুলিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলেও আমার কেন জানি না ঘুম এলো না। জয়া আগেও এমন বহুবার ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছে, অনেক রাত অবধি জেগেছে, কাজ করেছে, কিন্তু কই এমন হ্যালুসিনেশন তো আগে করেনি। তবে কি সত্যিই ওখানে কোনো বাচ্চা মেয়ে ছিল? কিন্তু থাকলেই বা গেল কোথায়? এত রাতে অন্ধকারে সে কি করছিল এখানে? এসব ভাবতে ভাবতে আমার মাথা ধরে আসে। একটু ঘুমানোর চেষ্টা করব ভাবলাম, কিন্তু যন্ত্রণা বাড়তে থাকায় এবার দেখি একটা প্যারাসিটামল খেতেই হবে। অগত্যা বিছানা ছেড়ে উঠে গেলাম আমার ব্যাগটার দিকে। হঠাৎ লক্ষ্য করলাম আমার ঘরের বাইরের পর্দাটা হাওয়ায় উড়ে ঘরে ঢুকে আসছে, কিন্তু আমি তো শোবার সময় ছিটকানি দিয়েছিলাম। যাই হোক, ওষুধ খেয়ে আবার ছিটকানি দিতে যাব এমন সময় জানি না কোথা থেকে একটা গান হঠাৎ বেজে উঠল। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নাই পালং নাই আসন পেতে বসো। একেবারে মায়ের মতো গলা। মা ছোটবেলায় এমনভাবেই গান গেয়ে আমাকে ঘুম পাড়িয়ে দিত, কিন্তু এত মন্ত্রমুগ্ধকর গান এখন কে গাইছে? কোথা থেকেই বা গাইছে? আর কত জোরেই বা গাইছে যে আমাদের ঘর থেকে শোনা যাবে? এইসব প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খেতে খেতে কখন যে আমি ঘর থেকে বেরিয়ে ব্যালকনিতে চলে এসেছি আমি নিজেও বুঝিনি। গানটা যেন কোনো নেশার মতো আমাকে টেনে নিয়ে যাচ্ছে তার দিকে, মায়ের দিকে। কতদিন যে মায়ের কোলে মাথা রাখি। এই গান একেবারেই আমার মায়ের গলা। আমি স্বপ্ন দেখছি না তো? তারপর হঠাৎই পায়ে কি যেন একটা বিঁধে যেতেই আমি চমকে উঠলাম। এ কি, আমি গানের দিকে এগোতে এগোতে কখন ঘরের বাইরে চলে এসেছি। মায়ের গান শুনতে শুনতে এতটাই ডুবে গেছিলাম যে ঘর হোমস্টে থেকে বেরিয়ে রাস্তায় খালি পায়েই বেরিয়ে পড়েছি। তাই পায়ে পাথরের টুকরো লেগে কেটে গেছে কিছুটা। হুঁশ ফিরতে আমি এখনো বুঝতে পারছি না যে আদেও মায়ের গান শুনেছিলাম নাকি স্বপ্ন দেখছিলাম। কিন্তু আমি তো ঘুমের মধ্যে এর আগে হাঁটিনি। অন্ধকারে দাঁড়িয়ে চারপাশে কিছুই তেমন দেখতে পেলাম না। এদিকে ল্যাম্পপোস্টও একটাই, তাও বেশ দূরে। এমন সময় হঠাৎই আবার একটা কেমন বাজে গন্ধ পেলাম। মনে হলো জঙ্গলের দিক থেকে আসছে। গন্ধটা কিছুটা ওই ঘাস পচার মতো। আমি ভাবলাম হয়তো বৃষ্টিতে জঙ্গলের ওই সোঁদা মাটির গন্ধের সঙ্গে ঘাসের গন্ধ মিশে এমন বিশ্রী গন্ধ তৈরি হয়েছে। তাই আর এদিক ওদিক না গিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে আমাদের ঘরে চলে এলাম। এতক্ষণে আমার মাথা ব্যথাটাও কমেছে। ব্যাগ থেকে বোরোলিন বের করে পায়ের কাটা জায়গাটাতে লাগিয়ে দিয়ে আপাতত আমি শুয়ে পড়লাম। ঘুম যদিও বেশ অনেকক্ষণ পরেই এলো। পরদিন সকালে ভোর 6টার মধ্যেই দুজনেই উঠে তৈরি হয়ে গেলাম। জামাইবাবুর কথা মতো ট্যুর গাইড একদম ঘড়ি ধরে চলে এসেছে। নমস্কার, আমি মনিরুল বসাক, আপনাদের কাঠমান্ডু ট্যুর গাইড। নমস্কার, আমি রুদ্রশঙ্কর চ্যাটার্জি, আর ও আমার স্ত্রী জয়া চ্যাটার্জি। মনিরুলের বেশি বয়স না, 22-23 হবে। চোখে সবসময়ই একটা হাসি খুশি ছাপ। আলাপ করে মনে হলো ও যেন আমাদের বহু পরিচিত কোনো ছোট ভাই। তাকে আমরা দীর্ঘ সময় পর দেখছি। যাই হোক, আলাপ পরিচয় সেরে নিয়ে আমরা গাড়ি করে বেরিয়ে পড়লাম ঘুরতে। জয়া সকাল থেকে বেশ চুপচাপ ছিল। এখন যদি আমি ওকে কাল রাতের ঘটনাটা বলি
তাহলে ও আবার দুশ্চিন্তা করবে। আমার নিজেরই সবটা গুলিয়ে আছে এখন। জয়ার বাচ্চা মেয়ে দেখা, আমার মায়ের গান শুনতে পাওয়া, এগুলো কি কাকতালীয় নাকি? ঠিক এই সময় গাড়ির ব্রেক কষে মনিরুল বলল, লাংতাং ন্যাশনাল পার্কে যেতে এখনও ঘন্টাখানেক, হাতে অনেকটা সময় আছে। আপনারা ব্রেকফাস্টটা এখানে করে নিতে পারেন। গাড়ি থেকে নেমে দেখলাম ধাবাতে এত সকালেই অনেক মানুষের ভিড় জমে গেছে। আমি একটু ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলাম, এত সকালে এত মানুষের ভিড়? হ্যাঁ, আসলে সিজন চলছে তো, সব ওই ন্যাশনাল পার্কেই যাবে। আমি আর কথা না বাড়িয়ে জয়াকে জিজ্ঞাসা করলাম, বলছি কি খাবে? দেখলাম ও একটু অন্যমনস্ক ছিল, তাই কাঁধে হাত রেখে আবার জিজ্ঞেস করলাম, জয়া? ও আবার আগের মতোই যেন হঠাৎ জেগে উঠে বলল, হ্যাঁ। কি খাবে? খেতে হবে তো। কি খাবে? স্যান্ডউইচ খাবে? হ্যাঁ, তোমার যা ইচ্ছে। আমি 2 সেকেন্ড ওর দিকে তাকিয়ে থেকে ভেতরে ঢুকে অর্ডারটা দিয়ে দিলাম। টেবিলে বসেও জয়াকে অন্যমনস্ক দেখে এবার জিজ্ঞেস করলাম, কি হয়েছে বলো তো? কই, কি হবে? আমি কিন্তু দেখতে পাচ্ছি এসে থেকেই এখানে তুমি কেমন বদমেজাজি হয়ে আছো, আর কাল রাত থেকে আবার অন্যমনস্ক লাগছে। একবারে ডাকলে সাড়া দিচ্ছ না। কি হয়েছে বলবে? জয়া আবার মেজাজের সুরে বলল, আমার কিছু হয়নি রুদ্র। তুমি দেখো, তুমি নিজেই দেখো কেমন রিয়্যাক্ট করছো। সোজা কথা সোজা উত্তরও দিচ্ছ না। আমি তোমাকে যা বলি তুমি তাকে বিশ্বাস করো? মানে আমি তোমার কথা বিশ্বাস করি না? কই, কাল যখন আমি তোমাকে বললাম যে আমি একটা বাচ্চা মেয়েকে দেখেছি, সে আমাকে ডাকছিল, তুমি তো বিশ্বাস করলে না। উল্টে তুমি বললে আমি অসুস্থ, তাই এসব হ্যালোসিনেট করছি। আমি কি বলবো বুঝতে পারলাম না। আমিও যে কাল রাতে এমন কিছু শুনেছি যা জানলে জয়া আমার ক্ষেত্রেও এই একই কথা বলবে। কি হলো, চুপ করে আছো কেন? এবার বলো। আমি ভাবলাম জয়াকে একবার বলেই দেখি কাল রাতের ঘটনা। আসলে আমিও কাল রাতে। আমার কথা শেষ হবার আগেই মনিরুল এসে আমাদের বলে, স্যার, বৃষ্টি আসবে এক্ষুনি, আপনারা তাড়াতাড়ি খেয়ে নিন। বৃষ্টির আগে রওনা না দিলে রাস্তায় সমস্যা হতে পারে। আমি মনিরুলকে বললাম, আচ্ছা শোনো, স্যার বলতে হবে না, দাদা বলো। মনিরুল একটা মৃদু হাসি দিয়ে চলে গেল। আমরাও ওর কথা মতো চটপট খেয়ে বেরিয়ে পড়লাম লাংতাং ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে। বাইরে হালকা বৃষ্টি শুরু হয়েছে, আর মেঘের ভেতর দিয়ে আমরা পাহাড়ের গায়ের আঁকাবাঁকা পথ ধরে ছুটে চলেছি। চারিদিকে পাহাড়ি জঙ্গল, দূরে দেখতে পাচ্ছি বরফে চাদরে মোড়া সারি সারি পর্বতমালা। যত এগোচ্ছি তত কাছে আসছে। এর মধ্যেই সাহস করে পাশে গিয়ে জয়ার হাতের ওপর হাত রাখলাম। আঙুলে আঙুল জড়িয়ে ওরা আরও কাছে গেলাম। ও যদিও জানলার দিকেই তাকিয়ে ছিল, তবু আমার হাতটা শক্ত করে ধরে সামনের দিকে টেনে নিল। আমি শুধু মৃদু হেসে মনে মনে বললাম, বাচ্চা বউ। তারপর লাংতাং ন্যাশনাল পার্কে পৌঁছে দুজনে হাত ধরে ঘুরতে বেরোলাম। বৃষ্টি এতক্ষণে থেমে গেছে। ঝলমলে রোদের মাঝে কি অপূর্ব সেই পাহাড়ের মনোরম দৃশ্য। সিঁড়ি বেয়ে উঠে ভিউ পয়েন্ট থেকে দেখলে মাউন্ট এভারেস্ট দেখা যায় অনেক কাছ থেকে। বেশ কিছুক্ষণ সেই পাহাড়ের ওপরে দাঁড়িয়ে আমরা ছবি তুলছিলাম। আমি দূরবীন দিয়ে মাউন্ট এভারেস্টের আরও কাছে দেখার চেষ্টা করছিলাম। এরই মধ্যে আবার হঠাৎ মেঘ ঘনিয়ে এলো আকাশ জুড়ে। সে সময় মনিরুলের ফোন এলো। দাদা, বৃষ্টি আসবে আবার, আপনারা পাহাড়ের ওপর থেকে পারলে নেমে আসুন, নইলে সমস্যা হবে। হ্যাঁ, আমরা আসছি, হয়ে গেছে। এই বলে আমি ফোন কেটে পকেটে রাখতে গিয়ে দেখি জয়া আশেপাশে কোথাও নেই। আমি এক ঝটকা একটু ভয় পেয়ে যাই। জয়া গেল কোথায়? এখানেই তো ছিল, একটু আগেই আমার হাত ধরেছিল, ছবি তুললো। কোথায় গেল আবার? নিচে নেমে যায়নি তো? কিন্তু আমাকে না বলে চলে যাবে না, এরকম তো করবে না। কোথায় গেল তাহলে? আচ্ছা, একবার ফোন করে দেখি তো। ফোন করলাম বটে, তবে পাহাড়ের ওপর যে নেটওয়ার্ক পাবো না তা জানতাম। মনিরুলের ফোনটা যে কিভাবে এলো, তারপর ওকেই একটা ফোন করলাম। হ্যালো মনিরুল। হ্যাঁ দাদা। আচ্ছা শোনো না, জয়া কি নিচে গেছে? কই না তো। যাইনি? আমি এবার দুশ্চিন্তায় পড়ে যাই। মনিরুল ওদিক থেকে হ্যালো হ্যালো করছিল। আমি শুনতে পেলেও আর কিছু না বলে ফোন কেটে দিই, আর পাহাড়ের অন্যান্য দিকে জয়াকে খুঁজতে যাই। জয়া, জয়া, জয়া!
কোথায় যে গেল মেয়েটা? প্রায় 10 থেকে 15 মিনিট এদিক ওদিক খুঁজে হঠাৎ দেখি পাহাড়ের খাদের ধারে বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে আছে ও। ওখানে কি করছে ও? অত ধারে কেন গেছে? আমি ভয়ে ভয়ে ওকে চিৎকার করে ডাকতে ডাকতে ছুটে যাই। জয়া, জয়া, জয়া দাঁড়াও, জয়া, জয়া যেও না ওইদিকে, পড়ে যাবে তো জয়া। খাদের শেষ অংশে পা রাখার আগেই ওর হাত ধরে জোরে এক ঝটকায় টেনে নিতেই পেছন দিকে পড়ে যায় আমি, আর আমার ওপর জয়া। আমাকে দেখে জয়া যেন আবার সেই একটা প্রাণ ফিরে ফেলবে। আমি রাগে ভয়ে বিরক্তিতে উঠে ওকে জিজ্ঞেস করলাম, কি করছিলে তুমি? কেন এসেছিলে এদিকে? আমাকে না বলে এভাবে এলে আমার কতটা চিন্তা হচ্ছিল তুমি জানো না? আর আর এইভাবে খাদের দিকে কেন এইভাবে হেঁটে যাচ্ছিলে বলো? জয়া মাথায় হাত দিয়ে ওঠার চেষ্টা করলো, কিন্তু পারল না। আমি গিয়ে ওকে ধরে তুলি। ও মাথায় হাত দিয়ে যন্ত্রণায় কাতরানোর মতো করে বলে, মাথাটা প্রচন্ড যন্ত্রণা করছে। জয়ের মুখটা দেখে আমার খুব মায়া লাগলো। আমি আবার নরমভাবে বললাম, কি হয়েছে? মাথায় লাগছে কেন? আর তুমি এখানে কি করে এলে? আমি জানি না আমি। জয়া মাথা ধরে বসেছিল। এমন সময় হঠাৎ আবার সেই কাল রাতে পচা ঘাস আর সোঁদা মাটির মেশানো বিশ্রী গন্ধটা নাকে এলো। কিন্তু পাহাড়ের এখানে আশেপাশে তো কোথাও ঘাস বা তেমন মাটি নেই, আর এখন বৃষ্টিও নেই যে তেমন গন্ধ আসবে। থেকে থেকে গন্ধটা আরো তীব্র হয়ে যাচ্ছে। জয়া তখনই আমাকে বলল, মনে পড়েছে। কি কি মনে পড়ছে? ওই বাচ্চাটা এখানে এসেছিল তো, ওই তো আমাকে ডাকছিল আর খাদের দিকে ছুটে ছুটে যাচ্ছিল। আমি ওকে আটকাতেই তো ওর পিছু নিলাম। কি? জয়া বলতে লাগলো ওর সাথে হওয়া ঘটনা। সত্যি বলছি আমি, তুমি বিশ্বাস করো, বাচ্চাটা এখানে এসেছিল, আমাকে ডাকলো। আর 1 মিনিট বলতে বলতে থেমে গিয়ে আবার বলল, ও না আমাকে মা বলে ডাকছিল। মা? হ্যাঁ, আমাকে বললো মা, তুমি আমাকে মরে যেতে দিও না, আমাকে ধরো, আমাকে বাঁচাও। তাই তো আমি ছুটে ওকে বাঁচাতে যাচ্ছিলাম। এসব শুনে আমি শুধু হাঁ করে তাকিয়েছিলাম ওর দিকে। জয়া আবার আমার হাত ধরে বলল, রুদ্র, তুমি বিশ্বাস করো, আমি সত্যি দেখেছি ওই মেয়েটাকে। বাচ্চা মেয়ে আমাকে মা বলে ডাকছিল। আমি মিথ্যে বলছি না রুদ্র, বিলিভ মি প্লিজ, আমি মিথ্যে বলছি না। আমি ওকে শান্ত করে বলি, জয়া 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 শান্ত হও, আমি বিশ্বাস করছি তোমাকে। তুমি সত্যি আমাকে বিশ্বাস করছো? হ্যাঁ করছি। মনে মনে ঠিক করলাম এবার জয়াকে গতকাল রাতের ঘটনা খুলে বলতে হবে আমাকেও। তারপর দুজনে ধীরে ধীরে নিচে নেমে এলাম। মনিরুল হন্তদন্ত হয়ে আমাদের কাছে এসে বলল, আরে দাদা, এত দেরি করলেন যে? কোনো সমস্যা হয়েছিল? মনিরুলকে এই কথাগুলো বলবো কিনা আমি বুঝতে পারছিলাম না, তাই আপাতত এগিয়ে গিয়ে বললাম, আরে না না, ওই তোমার বৌদির একটু ছবি তোলার শখ হয়েছিল, তাই দেরি হয়ে গেল, চলো। জয়া চুপচাপ গাড়িতে বসে যায় এবং আমরা দুপুরে লাঞ্চের উদ্দেশ্যে রওনা দিই। ছোটবেলায় নিশির ডাকের কথা অনেক শুনেছি। ঠাম্মা গল্প করত, একবার নাকি দাদুকে নিশিতে টেনে নিয়ে গিয়েছিল। দাদু বাড়ি থেকে বেরিয়ে পাড়ার 3 মাথা মোড় অবধি পৌঁছে গিয়েছিল। বাবা সে সময় ভাগ্যিস অনেক রাত অবধি জেগে থাকতো, তাই দাদু দরজা খুলে বেরোনোর শব্দ শুনেই পিছু নিয়েছিল তার। অনেক ডাকলেও সাড়া দিচ্ছিল না। এরপর 3 মাথা মোড়ে গিয়ে দাদুকে হাত দিয়ে পিঠে ঝাঁকুনি দিতে দাদুর জ্ঞান ফিরেছিল। আমি জানি না এই কথাটা কতটা সত্যি বা গল্প, তবে মিথ্যে নয়, সত্যি অথবা গল্প হলেও সত্যি। দাদু যে সত্যিই সেদিন বেরিয়েছিল তা মোটামুটি বাড়ির সবাই জানে। তবে কি জন্য বেরিয়েছিল, কি হয়েছিল তার, কেন সাড়া দিচ্ছিল না, এসব প্রশ্নের উত্তর একাধিক। জয়ার সঙ্গেও তাই যেটা হচ্ছে সেটাকে আমি কোনো নাম দিতে পারছি না, কারণ আমি নিজেও এমন কিছু অভিজ্ঞতা করেছি যা নিশির ডাক বলা চলে না, অথচ স্বাভাবিকও নয়। লাঞ্চের জন্য একটা হোটেলের সামনে গাড়ি দাঁড় করিয়ে মনিরুল বলে, আপনারা দুপুরের খাবারটা ভালো করে খেয়ে নিন, কারণ এরপর 2-3টে জায়গায় যাব। পারলে বা কিছু শুকনো খাবার কিনে নিন, কেমন? হ্যাঁ ঠিক আছে, তা তুমি কোথায় খাবে? আমার খাবার আছে দাদা। বেশ। আমরা গাড়ি থেকে নেমে হোটেলে গিয়ে বসলাম। জয়াকে একটু সুস্থ লাগছে,
তাই ওই অর্ডারটা দিল। তবে আমার এখন অন্য কোনো দিকে মন যায়নি। আমি ভাবছি জয়াকে কাল রাতের কথাগুলো কিভাবে বলবো। আমাকে অন্যমনস্ক দেখে জয়া এবার জিজ্ঞেস করলো, কি গো, কি হয়েছে? কি হয়েছে? এতক্ষণ আমাকে বারবার জিজ্ঞেস করে এখন নিজে অন্যমনস্ক হয়ে আছে যে? না আসলে, জয়া আমার হাত ধরে বলল, কি হয়েছে আসলে? কি? তোমাকে আমার কিছু বলার আছে। কি বলো? জয়া, আমি আজ তোমার কথাগুলো বিশ্বাস করলাম, তার পিছনে কিছু কারণ আছে। কি কারণ? কাল রাতে আমিও কিছু শুনেছি। কাল রাতে ঘটা সমস্তটাই ওকে খুলে বললাম। জয়া সবটা শোনার পর প্রায় ভয়ের সুরে বলল, রুদ্র, এইসব রুদ্র, আমার মনে হয় তোমার সঙ্গে, আমার সঙ্গে, আমাদের সঙ্গে যে অলৌকিক ঘটনা ঘটছে এগুলো সব একে অপরের সাথে জড়িত। আমার মন বলছে এগুলো আমাদের শুধু হোমস্টেতে নয়, বাইরেও আমাদের সাথে জড়িয়ে আছে। জয়া যে খুব একটা ভুল বলছে তা নয়। আমি বললাম, সে তো আমিও বুঝতে পারছি, কিন্তু এর উদ্দেশ্য কি? আমাদের উপর যদি কোনো অশুভ শক্তির প্রভাব পড়ে থাকে তাহলে সে কেন আমাদের মারতে চাইবে? কি লাভ আমাদের মেরে? আর আমরাই কেন? আচ্ছা, মনিরুলকে একবার এই ব্যাপারে জিজ্ঞেস করলে হয় না? মনিরুল? দূর, ওকে বলে কি হবে? ও উল্টে যদি আমাদেরই পাগল ভাবে। আহা, আমাদের কথা বলবো নাকি? আমরা ওকে এমনি কোনো বাচ্চার বা কোনো এই নিশির ডাকের সঙ্গে জড়িত কোনো ঘটনা নিয়ে জিজ্ঞেস করব। ও তো এখানে এত বছর ধরে আছে, ও কিছু তো নিশ্চয়ই জানবে, আমার মন বলছে। বেশ, ঠিক আছে, দেখো তবে। হোটেলে খাবার খেয়ে আমরা প্ল্যান অনুযায়ী গাড়িতে উঠে মনিরুলের সঙ্গে কথা বলার জন্য প্রস্তুত হই। গাড়িতে বসে আসার সময়ও মনিরুল ওর সম্বন্ধে অনেক কথা বলতে বলতে আসছিল। ওর কথা শুনে বুঝেছিলাম ও ভীষণভাবে ঠাকুর ভক্ত। ভগবানই ওর জীবনে যেন ধ্যান জ্ঞান সব। এমন কোনো পুজো নেই যার বিষয়ে ও জানে না। এমন এক ধার্মিক মানুষকে যদি নিশি ডাক নিয়ে জিজ্ঞেস করা হয় তাহলে 100% সম্ভাবনা থেকে যায় যে সে এটা বিশ্বাস করবে এবং প্রয়োজনের তুলনায় বেশি উত্তর দেবে। তবুও আমরা সময় করে গল্পের ছলে ওকে জিজ্ঞেস করি, তা মনিরুল, তুমি যখন এত ভগবানে বিশ্বাস করো, ভূতেও নিশ্চয়ই বিশ্বাস করো? কি যে বলেন বৌদি, ভূতে বিশ্বাস তো করছি বটে, তবে এটাও জানি ওই ভূত প্রেত সবই ভগবানের কাছে কিছু না। তাই? তাহলে তুমি কি ভূত দেখেছো নাকি? নিজের চোখে দেখিনি, তবে গল্প শুনেছি বাপ ঠাকুরদার কাছে অনেক। আচ্ছা, তুমি নিশির ডাকের কথা বিশ্বাস করো? শোনা মাত্রই জোরে ব্রেক কষে গাড়ি থামিয়ে দেয় মনিরুল। তারপর নিজেই বলে, কি বললেন? নিশির ডাক? আমরা একটু অবাক হয়ে একে অপরের দিকে চেয়ে বললাম, হ্যাঁ, কেন বলো তো? মানে এভাবে গাড়ি থামিয়ে? মনিরুল কথা শেষ হবার আগেই বলে, নিশির ডাকের কথা অনেক শুনেছি আমার বাবার কাছে। আপনাদের হোমস্টের কাছে যে জঙ্গল আছে ওইখানে নিশির ডাকের অনেক ঘটনা আছে। ওই নিশির ডাকের সাড়া দিয়ে যদি কেউ একবার জঙ্গলে চলে যায় তাহলে সেখান থেকে আর কেউ ফেরত আসে না। এমনটা নাকি গুজব আছে যে মানুষকে ওই জঙ্গলের কালো ছায়ার নিশি ডাকে তার সবচেয়ে দুর্বল জায়গা, না পাওয়া কিছু কিংবা হারিয়ে যাওয়া কিছু জিনিস বা মানুষের মতোই সে দেখা দেয় বা শোনা যায়। এই ধরুন আমার বাবা নেই, এখন যদি আমাকে নিশিতে বশ করতে চায় তাহলে আমার বাবার ডাক কিংবা হয়তো বাবার রূপ নিয়ে আমাকে ডাকবে, এসে চেষ্টা করবে আমায় মেরে ফেলার। তবে শুনেছি সে প্রতি 30 থেকে 40 বছর অন্তর অন্তর জেগে ওঠে, বাকি সময় ওই জঙ্গলেই নাকি থাকে। আমি ওকে থামিয়ে বললাম, কিন্তু তোমাকে মেরে ওর লাভ কি হবে? ওই নিশি যেমন তেমন নিশি নয়, ওই নিশি হলো কাল নিশি। যত বেশি মানুষকে বশ করে তার প্রাণ নেবে তত বেশি সে শক্তিশালী হবে। তাই বলা হয় এই নিশির ডাক এড়ানোর জন্য সন্ধ্যের পর যাতে কেউ একা না বেরোয়। বিশেষ করে জানেন তো, এই বাইরের লোকেদেরই ওরা যেন বেশি প্রভাবশালী হয়ে ওঠে। আচ্ছা, এই মারা যাওয়া ব্যক্তিদের মতো করে গান গাওয়া কি এই নিশির একটা বৈশিষ্ট্য? হ্যাঁ, অবশ্যই। ওইভাবেই তো সামনের মানুষকে দুর্বল করে তাকে নিজের দিকে আকর্ষিত করে। জয় আমার দিকে তাকিয়ে আবার জিজ্ঞেস করে, আচ্ছা মনিরুল, এই নিশি কোনো মরে যাওয়া মানুষের শরীরে সরাসরি না এসে অন্য শরীরে প্রকাশ পেয়েও কারোর ওই দুর্বল জায়গায় আঘাত করতে পারে?
তাই না? মানে বৌদি, দাদা? আমরা তিনজনের মুখের দিকে তাকিয়ে দেখতেই মনিরুল বলে উঠল, আপনারা সত্যি করে বলুন তো, আপনারা কি কিছু দেখেছেন? আমরা দুজনেই চুপ করেছিলাম, আর আমাদের চুপ থাকতে দেখে মনিরুল আবার বলল, দাদা, আপনারা চাইলে আমায় বলতে পারেন, আমি আপনাদের সাহায্য করব, আপনাদের কোনো ক্ষতি হবে না, আমি হতে দেব না। আমি একটু ইতস্তত হয়ে বললাম, দেখো মনিরুল, তোমাকে আমি ছোট ভাইয়ের মতো কয়েকটা কথা বলছি, তুমি কিন্তু এগুলো কাউকে বলো না, কেমন? আর তুমি এগুলো শুনে প্লিজ এটা ভেবো না যে আমরা। আমার কথা শেষ হওয়ার আগেই মনিরুল বলল, দাদা, আপনি যখন ভাই বলেছেন তখন বিশ্বাস রাখুন, আপনি বলুন। জয়া আর আমি দুজনের দিকে তাকিয়ে সম্মতি জানিয়ে মনিরুলকে সব ঘটনা খুলে বলি। সে ওসব শুনে প্রায় ভয়ের সুরে বলে, এসব আপনারা কি বলছেন দাদা? এত কিছু হয়ে গেছে আর আপনারা এখন? দেখো ভাই, আমরা সত্যি বুঝতে পারছি না কি করব, আর সব কিছু এত তাড়াতাড়ি হয়ে গেছে যে, দেখো তুমি যদি পারো প্লিজ আমাদের হেল্প করো। আপাতত আপনারা হোমস্টেতে চলুন, আপনাদের এই সময় বাইরে ঘোরাফেরা করা খুব বিপদ। ওসব অবশ্য না, হোমস্টে না, চলুন আপনাদের অন্য জায়গায় নিয়ে যাই। কোথায়? আরে চলুনই না, ওই জায়গাটা এখন আপনাদের জন্য নিরাপদ নয়, তাই বলছি। কিন্তু মনিরুল, আমাদের তো ওখানে যেতেই হবে, আমাদের সব ব্যাগপত্র ওখানে আছে, আর এভাবে তো আমরা বেরোতে পারবো না। হ্যাঁ, অমন হুট করে তো চেক আউট করা যাবে না, ওরা তো পেমেন্ট ফেরত দেবে না, 3 দিনে অ্যাডভান্স দেওয়া ছিল। আমি বলি কি, আমরা বরং আজ রাতটা কোনোভাবে কাটিয়ে দিই। আজ রাতটা? আপনার মনে হয় আজ রাতটা ভালোভাবে কাটাতে পারবেন আপনারা? মনে তো হয় না, তবে আমাদের কিছু করার নেই, মানে থাকতেই হবে। আর একটা রাতে তো ব্যাপার, কাল সকালে চেক আউট করে নেব, তারপর না হয় অন্য কোথাও। আপনারা যাই করুন, ওই নিশি কিন্তু আপনাদের ছাড়বে না দাদা। আপনাদের ওপর যখন ওরা একবার নজর পড়েছে তখন আপনাদেরও মেরেই ছাড়বে। ও প্রতি মুহূর্তে আপনাদের সাথে আছে, আপনাদের সাথে থাকছে, খাচ্ছে, ঘুরছে, আপনাদের কথা শুনছে, এমনকি এখনো এখানেই আছে। মনিরুলের কথা শুনে আমি আর জয়া দুজনেই বেশ ভয় পেলাম, কিন্তু আজ কোনো উপায় নেই, আমাদের হোমস্টেতে থাকতেই হবে। তাই আর বেশি কথা না বাড়িয়ে বললাম, এটা থেকে বাঁচার কি উপায় মনিরুল? অন্তত আজ রাতটুকু। ওই কালো ছায়া নিশিকে একমাত্র একজনই পারবে শেষ করতে। একমাত্র একজনের মন্ত্র জপ করলেই আপনারা আজ রাতের বিপদ থেকে বাঁচতে পারবেন। কি সেই মন্ত্র? কাল ভৈরব মন্ত্র। কাল ভৈরব মন্ত্র? কাল ভৈরব মানে শিব ঠাকুর? এই শিব ঠাকুর যেমন তেমন শিব ঠাকুর নয়। কাল ভৈরব হলো শিবের সবচেয়ে বড় শক্তি এবং ভয়ঙ্কর রূপ। ওনার বাহন হলো কুকুর। আমি কাল ভৈরবের কথা পড়েছি। আচ্ছা, এখানে ওনার একটা খুব ফেমাস মন্দির আছে না? হ্যাঁ আছে, আর এখন আমরা ওখানেই যাচ্ছি। কাল ভৈরবের মন্দিরে কি হবে? রুদ্র, তুমি বুঝতে পারছো না, এই সময় একমাত্র কাল ভৈরবের মন্ত্রই পারবে আমাদের রক্ষা করতে। আজ রাতের জন্য অন্তত আমাদের ওনার মন্দিরে গিয়ে ওনার দর্শন করে আশীর্বাদ দিতেই হবে। কাল ভৈরবের পায়ে ছোঁয়ানো ফুল আর ওনার আশীর্বাদী মন্ত্র সাথে থাকলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। মন থেকে ডাকলে বাবা কাউকে অসন্তুষ্ট করেন না। কিন্তু এই মন্ত্র জানবো কি করে? আমি বলে দেবো দাদা। মনিরুল, তুমি তাড়াতাড়ি চলো, বেশি দেরি করা ঠিক হবে না। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম কাঠমান্ডুর বহু বিখ্যাত কাল ভৈরব মন্দিরে। মন্দিরে ঢুকেই সবচেয়ে অবাক করে দেওয়া লাগলো স্বয়ং কাল ভৈরবের মূর্তিটা। কালো কুচকুচে একটা বিশাল মূর্তি, তার 6 হাত, আর পায়ের কাছে তার বাহন কুকুর। চোখ দেখে মনে হবে যেন প্রচণ্ড ক্রোধে তিনি রয়েছেন। কাল ভৈরব আসলে সময়ের শাসক, এটা আমি জানতাম, তবে সামনে থেকে এমন মূর্তি দেখে মনে হলো কাল ভৈরব যদি বাস্তবে থেকেও থাকে তাহলে সে সত্যি কতটা ভয়ঙ্কর হতে পারে। তবু তার ভক্তদের কাছে তিনি এক এবং অদৃশ্য ভগবান, মহাদেব শিবের ভৈরব রূপ কাল ভৈরব। মনিরুল মন্দিরে ঢুকে কাল ভৈরবের পায়ের থেকে কিছু ফুল এনে আমার আর জয়ের মাথায় ছুঁয়ে দেয় এবং ওই দিয়ে কি সব মন্ত্র পড়ে, আমি বুঝতে পারি না। এরপর জয়া আর আমি দুজনে হাঁটু মুড়ে বসে প্রণাম করি। অনেকটা সময় ধরে ওনার মন্দিরে থাকতে থাকতে মনে হচ্ছিল এখানেই থেকে যায়,
এর চেয়ে সুরক্ষিত আর কোনো জায়গা নেই এই মুহূর্তে আজ রাতের জন্য। বেশ অনেকটা সময় কাটিয়ে আমরা বেরোলাম হোমস্টের উদ্দেশ্যে। মনিরুল ইতিমধ্যেই আমাকে কাল ভৈরবের মন্ত্র মুখস্থ করিয়েছে। হোমস্টেতে ফিরে আমরা ফ্রেশ হয়ে দুজনে কিছুক্ষণ বারান্দায় রাখা চেয়ার টেবিলে বসেছিলাম। জয়া জঙ্গলের দিকে তাকিয়ে বলে, আজ যদি আবার এই বাচ্চাটা আসে? আসলে তুমি যাবে না, আমি তোমাকে যেতে দেব না। আমি সেটা বলছি না রুদ্র। তাহলে কি বলছো? মনিরুল কি বলেছিল মনে আছে? হ্যাঁ, মনে আছে। না, তুমি বোঝোনি। কি? দেখো, তুমি হেয়ালি না করে বলো তো, একই ভালো লাগছে না। মনিরুল বলেছিল আমাদের দুর্বল জায়গা, আমাদের না পাওয়া কিছু, আমাদের হারিয়ে যাওয়া কিছু, এসব হয়েই এই কাল নিশি আমাদের সামনে আসে। হ্যাঁ। তার মানে তুমি বুঝতে পারছো না? হারিয়ে যাওয়া কিছু রুদ্র। তোমার মা, যাকে তুমি ছোটবেলায় হারিয়েছিলে, ওনার গাওয়া ওই গানই তোমার শেষ স্মৃতি। আর আমার... বুঝেছি, এবার আমি সব বুঝেছি। তার মানে তোমার কাছে যে আসে সে... হ্যাঁ, বিয়ের আগে অ্যাবর্শন করা আমাদের মেয়ে, যাকে আমি মারতে চাইনি, যাকে আমি এই পৃথিবীতে আনতে চেয়েছিলাম, মা ডাক শুনতে চেয়েছিলাম। সে, ও জানেই মা ডাকের প্রতি আমার দুর্বলতা কি, তাই ওই বারবার আমাকে ওইভাবে ডাকে। আমার এতক্ষণে এই কথাগুলো জয়ার মুখে এতদিন পর আবার শুনে চোখে অল্প জল এসেছিল। সেটা মুছে নিয়ে বললাম, জয়া, দেখো, ও কিন্তু আমাদের মেয়ে নয়। ও একটা খারাপ শক্তি যা আমাদের ক্ষতি চায়, আমাদের মারতে চায়। আমাদের মেয়ে হলে বা আমার মা হলে তা কখনোই হতে দিত না। আমি জানি। এই শুনে আমি জয়াকে একবার চেপে জড়িয়ে ধরলাম। ও আমাকে জড়িয়ে ধরল। সারাদিনের ক্লান্তিতে দুজনেরই খুব ঘুম পাচ্ছে, কিন্তু কারোর ঘুমোতে ইচ্ছে করছে না। পাছে যদি গভীরভাবে ঘুমিয়ে পড়লে আমাদের মধ্যে কারো ক্ষতি হয়ে যায়। তবে আবার এটাও ভাবলাম, কাল ভৈরবের মন্ত্র পড়ে যদি আমাদের ঘরটা একবার চারপাশে ধূপ জেলে দিই, তাহলে হয়তো বিপদ অল্প হলেও কমবে। এই ভেবেই আমি মনিরুলের শেখানো সেই মন্ত্র পড়ে আমাদের ঘরের চারিদিকে ভালো করে ধূপ ধুনো ছড়িয়ে দিই, আর তারপর খানিকটা নিশ্চিন্তে ঘুমোতে যায়। হঠাৎ করে একটা কাঁচ ভাঙা শব্দে আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখি জয় আমার পাশে নেই। ঘরের ভেতরেই জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে আছে সে। এমন সময় সেই বিশ্রী পচা ঘাস আর সোদা মাটির গন্ধটা আবার ভেসে এলো, আর সাথে শুনতে পাচ্ছি মায়ের গাওয়া সেই গান। আমি বুঝতে পারলাম যে ওই শয়তান নিশি আমাদের আবার বশ করতে চাইছে, কিন্তু ঘরের মধ্যে কাল ভৈরবের মন্ত্র জপ করার কারণে সে আমাদের কাছে আসতে পারছে না। জয়া জানলার দিকে তাকিয়ে কি দেখছিল আমি বুঝতে না পেরে ওর দিকে এগিয়ে গেলাম। পিছন থেকে গিয়ে ওকে ডাকতেও সাড়া দিল না। আমি আবার ওর কাঁধে হাত রেখে ওকে ডাকলাম। ওর কাঁধটা শক্ত বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। জয়া, এখানে কি করছো? শুয়ে পড়বে, চলো। জয়া কোনো উত্তর দিল না। এই দেখে আমি ওকে আমার দিকে ঘুরিয়ে নিয়ে দেখি জয়ার মুখের জায়গায় আমার মায়ের বহু বছর আগের হওয়া অ্যাক্সিডেন্টের পর রক্তে রাঙানো সেই মুখ। আমি তা দেখে ভীষণ ভয় পেয়ে ছিটকে পড়ে যাই পিছন দিকে, ভয়ে চিৎকার করতে থাকি, জয়া, এইসব কি জয়া? আমি চিৎকার করতে থাকি, আর আমার মায়ের সেই রক্তাক্ত মুখোশ নিয়ে জয়ার ভয়ানক শরীর আমার দিকে তার 2 হাত লম্বা করে বাড়িয়ে দিয়ে আমার গলায় চেপে ধরে। আমাকে চারিদিক থেকে জড়িয়ে নেয় মায়ের লম্বা চুল। জয়ার হাতের বড় বড় নখ দিয়ে আমার পিঠে একের পর এক আঁচড় কাটতে থাকে সেই ভয়ঙ্করী রূপ। আমি যন্ত্রণায় চিৎকার করতে থাকি, জয়া, বাঁচাও আমাকে মেরো না জয়া, আমাকে মেরো না মা। চিৎকার করে কাঁদতে এমন সময় হঠাৎ আমার পিঠে ভীষণ জোরে জোরে ঝাঁকুনি অনুভব করি, আর জয়ের গলার স্বর ভেসে আসে আমার কানে, রুদ্র, হে রুদ্র, রুদ্র। জয়ের গলার আওয়াজ ধীরে ধীরে বাড়তে থাকে, রুদ্র, হে রুদ্র, শুনতে পাচ্ছ? রুদ্র, ওঠো রুদ্র, শুনতে পাচ্ছ? রুদ্র। মুখের মধ্যে কয়েক ফোঁটা জলের ছিটে অনুভব করার পর আমার ঘুম ভাঙে এবং আমি চোখ খুলে দেখি জয়া আমার মুখের উপর জল ছেটাচ্ছে। তার মানে এতক্ষণ যা দেখলাম সব সত্যি নয়, স্বপ্ন ছিল। যাকগে, মনে মনে একটু শান্তি পেলাম, আর উঠে জয়াকে জড়িয়ে ধরলাম এক নিমেষে।
ও বুঝতে পারলো যে আমি কোনো খারাপ স্বপ্ন দেখেছি, তাই আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে আমাকে বলল, বাজে স্বপ্ন দেখেছো তাই না? হ্যাঁ। কিচ্ছু হবে না, আমি আছি তো, কিচ্ছু হবে না তোমার। এই বলে জয় আমার মাথায় হাত বোলাচ্ছিল, আর তখন আমি অনুভব করি ওর নখের ধারালো স্পর্শ। আমার মাথায় হাত বোলাতে বোলাতে আমার চুলগুলো হঠাৎ টেনে ধরল জয়া। আমি ভয় পেয়ে ওকে ঠেলে দিয়ে ওর থেকে সরে যেতে চাই। এমন সময় আমার জামা ধরে আমাকে টেনে নেয় ও। আমি ওকে ছাড়াতে চেয়েও কিছুতেই ছাড়াতে পারছি না। আয়নাতে লক্ষ্য করলাম জয়ার মুখের জায়গায় আমার মায়ের সেই রক্তাক্ত মুখ। লম্বা চুল দিয়ে জড়িয়ে ধরছে আমার পা। আমি বুঝে উঠতে পারছিলাম না একটু আগে যা দেখলাম না এখন যা দেখছি কোনটা স্বপ্ন আর কোনটাই বা সত্যি। এমন সময় আমার মনে পড়ল ধুনো ধূপের প্রভাব যখন পড়ছে না, তখন আমাকে এবার কাল ভৈরবের সেই মন্ত্র পাঠ করতে হবে, তবে আমি প্রাণে বাঁচব আর জয়ার শরীর থেকে ওই কাল নিশি দূর হবে। এতক্ষণে সে আমার পা থেকে শুরু করে আমার কোমর অবধি জড়িয়ে ফেলেছে। আমি মাটিতে লুটিয়ে থেকেই শুরু করলাম কাল ভৈরব মন্ত্র। ওম মহাকালং যজিদ্দব্বং দক্ষিণে ধূমবর্ণকাং বিভ্রতং দণ্ড খতাঙ্গং দংত্রাষ্টভীম মুখম শিশম ব্যগ্রচর্মাবৃতকটিং তুঙ্গলং রক্তবাশসম ত্রিনেত্রৌ মূর্ধং কিশঞ্চ মুন্ধমালা বিভূষিতম জটাভারলস্য চন্দ্র খণ্ডমুগ্রং জলনিবাম। মন্ত্রে বলতেই ধীরে ধীরে আমার শরীর থেকে চুলের গোছা আলগা হতেই লাগলো, আর আয়নায় দেখতে পেলাম জয়ের শরীর থেকে একটা কালো ছায়া ধীরে ধীরে ওর মুখ থেকে বেরিয়ে আসছে, আর ও মাটিতে লুটিয়ে পড়ছে একটু একটু করে। আমি মন্ত্র পড়েই চললাম যতক্ষণ না ওই ছায়া ঘর ছেড়ে বেরোয়। ওম মহাকালং যজিদ্দব্বং দক্ষিণে ধূমবর্ণকাং বিভ্রতং দণ্ড খতাঙ্গং দংত্রাষ্টভীম মুখম শিশম ব্যগ্রচর্মাবৃতকটিং তুঙ্গলং রক্তবাশসম ত্রিনেত্রৌ মূর্ধং কিশঞ্চ মুন্ধমালা বিভূষিতম জটাভারলস্য চন্দ্র খণ্ডমুগ্রং জলনিবাম। এবং বেরোনোর পর আমি দরজায় খিল দিয়ে তবেই কাল ভৈরব মন্ত্র শেষ করলাম। তারপর মাটিতে লুটিয়ে থাকা জয়াকে তুলে বিছানায় শুইয়ে দিলাম। আর তারপর সারা রাত আমি জেগেই কাটালাম এবং মনে মনে ঠিক করলাম আর কাল ভৈরব মন্দির নয়, এবার সোজা কলকাতা যাব আমরা। আর একটা দিনও এই কাঠমান্ডুতে আমরা থাকবো না। কাঠমান্ডুতে কাল নিশির ডাক আমাদের মৃত্যুর সামনে দাঁড় করিয়েছে। জয়ের কোনো ক্ষতি আমি হতে দেব না। ওকে যেমনভাবে এনেছিলাম তেমনভাবেই ফেরত নিয়ে যাব। পরদিন সকালে তাড়াতাড়ি উঠে আমরা স্নান করে তৈরি হয়ে নিই। মনিরুলকে ডেকে পাঠিয়ে আমি হোমস্টের মেন হোটেলে গিয়ে চেক আউটের সব নিয়ম সেরে নিয়ে অপেক্ষা করছিলাম। জয়া সকাল থেকে আবারও চুপচাপ আছে। ওর শরীর ভালো নেই, না থাকারই কথা। মাথা যন্ত্রণা, গা হাত পায়ে যন্ত্রণা এবং একটা দুর্বলতার ছাপ ওর শরীরে স্পষ্ট দেখা যাচ্ছে। আমি ওকে কাল রাতের ঘটনা এখনও কিছুই বলিনি, কারণ ও শোনার মতো পরিস্থিতিতে নেই। তাই ভাবলাম একেবারে কলকাতা পৌঁছেই ওকে পরে সবটা বলবো। এমন সময় মনিরুল এসে হাজির হয়। আরে দাদা, হঠাৎ ফোন করে এত সকালে ডাকলে? আমি তো এমনি আসতাম। শুনুন, আজ নর্থের দিকে যাব, আর তারপর একদম। আমি ওকে থামিয়ে বলি, আমরা কোথাও যাব না মনিরুল, আমরা এখন এয়ারপোর্টে যাব। এয়ারপোর্ট? হ্যাঁ, এয়ারপোর্টে। কিন্তু কেন? আজ আমরা কলকাতা ফিরে যাচ্ছি তাই। আর বেশি কথা বলো না মনিরুল, আমাদের বেরোতে হবে, না হলে ফ্লাইট মিস হয়ে যাবে। জয়া, গাড়িতে ওঠো, আমি লাগেজগুলো তুলছি। জয়া গাড়ির দরজা খুলে উঠতে যাবে, এমন সময় মনিরুল বলে উঠল, দাঁড়ান দাদা, বৌদি। আমি ভ্রু কুঁচকে বললাম, কি হলো, দাঁড়াবো কেন? আপনারা তো এভাবে চলে যেতে পারবেন না। আপনাদের এত সহজে কাল নিশি যেতে দেবে না। মানে যেতে দেবে না মানেটা কি? আপনাদের ওপর যখন ওর নজর একবার পড়েছে, তখন হয় আপনাদের মারবে, আর নয়তো আপনারা ওকে মারবেন। পালানোর কোনো পথ নেই। আমি একটু ধমক দিয়ে বললাম, শোনো,
তোমাকে যেটুকু বলছি সেটুকু করো, এয়ারপোর্ট চলো, ব্যাস। মনিরুল আর কোনো কথা না বলে গাড়িতে বসে পড়ে। তারপর আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিই। জয়া কোনো কথা না বললেও আমার বুকে মাথা রেখেই শুয়েছিল। কাল রাতের ঘটনার পর আমি আর কিছুতেই ওকে কাজ ছাড়া করিনি। প্রথম কয়েক মিনিট আমরা ভালোভাবেই যাচ্ছিলাম। তারপর হঠাৎই মনিরুল জোরে একটা ব্রেক কষে। কি হলো, এভাবে থামলে কেন? দেখুন সামনে ধস নেমেছে, রাস্তা বন্ধ। সে কি? তাহলে এখন উপায়? অন্য পথ নিতে হবে। কতক্ষণ লাগবে? তা প্রায় ঘন্টা দুয়েক। আমাদের ফ্লাইট যদিও দুপুর 1টাতে, তবু সকাল সকাল বেরোনোর একটাই কারণ, এয়ারপোর্ট পৌঁছে গেলে ওখানে আমরা সেফ থাকব। মনিরুলকে ফ্লাইটের সময়ের কথা আর না বলে শুধু তাড়াতাড়ি যেতে বলে দিলাম। ও গাড়িটাকে আস্তে আস্তে ঘুরিয়ে ইউটার্ন নিয়ে চলল। তবে এরপর আমাদের সাথে যা হলো তা আমার, জয়ার, মনিরুলের সবার কাছেই অবিশ্বাস্যকর। শহরের ভেতর দিয়ে যেতে যেতে আমাদের পথের মাঝে প্রায় 2 থেকে 4টে জায়গায় ধস নেমে যায়। বারবার গাড়ি রাস্তা বদলে নেওয়ার পর আমাদের কাছে শেষ একটাই রাস্তা বাকি ছিল। এখানেও যদি ধস নামে তাহলে আমাদের আজ আর এয়ারপোর্টে যাওয়া হবে না। আমার প্রচণ্ড দুশ্চিন্তা হচ্ছিল। জয়ার শরীর একই ভালো নেই, তার মধ্যে যদি আবার এমন কিছু ঘটে তাহলে যে আমি একা কিভাবে সামাল দেব তা বুঝে উঠতে পারছি না। এমন সময় ঘটল সেই অঘটন। মনিরুল গাড়ি চালাতে চালাতে হঠাৎ আবার জোরে ব্রেক কষে। আমি বললাম, কি হলো, আবার নিশ্চয়ই ধস নেমেছে? না দাদা। তাহলে? লক্ষ্য করলাম মনিরুলের চোখ ছানা বড়া হয়ে গেছে। আমি ওর চোখ বরাবর সোজা তাকিয়ে দেখি সামনে আমাদের হোমস্টে আর পাশের জঙ্গল। আমি এক মুহূর্তে চমকে উঠি। এয়ারপোর্ট যাওয়ার পথ তো একেবারেই অন্যদিকে। তাহলে আমরা এখানে কি করে এলাম? আমি গাড়ির ব্যাক সিট থেকেই সামনে এগিয়ে গিয়ে মনিরুলের কলার ধরে বললাম, কি করে এমন হলো? বল, কি করে হলো? আমাদের এয়ারপোর্ট যাওয়া থেকে আটকাতে চাস? বল, কেন নিয়ে এলি এখানে? মনিরুল আমার হাত ছাড়াতে ছাড়াতে বলে, বিশ্বাস করুন দাদা, আমি জানি না। আমি তো এয়ারপোর্টেই যাচ্ছিলাম, সব রাস্তা বন্ধ। এখন এখানে কি করে পৌঁছলাম আমি সত্যিই জানি না। তুই সব জানিস। তুই প্রথম থেকে জানতিস কাল নিশি এই জঙ্গলে আছে। তুই জানতিস ও আমাদের বশ করার চেষ্টা করবে। তারপরেও তুই আমাদের কিচ্ছু জানাসনি কেন? কেন বল? কারণ আমি ভেবেছিলাম আপনি ওকে শেষ করবেন। একমাত্র আপনিই পারবেন। আপনি আর বৌদি, আপনারা কাল ভৈরবের অংশ। মানে? আমাদের চেঁচামেচি শুনে জয়ার ঘুম ভেঙে যায়। মাথায় হাত দিয়ে আস্তে আস্তে উঠে বলে, কি হচ্ছে এখানে? আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টে। এই কি রুদ্র, তুমি ওভাবে ওর কলার ধরে কি করছো? উফ, মাথাটা আবার যন্ত্রণা করছে ভীষণ। জয়া, তুমি জানো না এই ছেলেটাই আমাদের ক্ষতি চাই। ও চাই না আমরা এয়ারপোর্টে যাই। দেখো দেখো আমরা কোথায় এখন। জয়া চারপাশে দেখে বলে, এ কি, আমরা এখনো হোমস্টেতে? হ্যাঁ, আমরা এখন হোমস্টেতে। আমি জয়াকে আজকে সব ঘটনা খুলে বললাম, কিন্তু আমার মতো জয়ার মনে রাগ হলো না। ও করুণ সুরে মনিরুলকে জিজ্ঞেস করলো, মনিরুল, তুমি কি বলছো? আমরা কাল ভৈরবের অংশ মানে? মনিরুল কাঁপা কাঁপা কণ্ঠে বলল, বৌদি, আপনারা বুদ্ধিমান। একটু অন্তত মানুন যে কাজ আমি করিনি। কাল নিশি অনেক শক্তিশালী, এত সহজেও আপনাদের ছেড়ে দেবে না। কিন্তু আপনি আর দাদা, আপনারা পারবেন ওকে বিনাশ করতে, কারণ আপনারা স্বয়ং শিব পার্বতী। মানে? রুদ্রশঙ্কর চ্যাটার্জি আপনার নামেই ভগবান শিব, তার উপর আপনি ব্রাহ্মণ। মা পার্বতীর আরেক নাম জয়া। আমার বিশ্বাস রুদ্রশঙ্করই পারবে কাল বৈরবের মন্ত্র পাঠ করে পুজো করে আগামীকাল নিশিকে বধ করতে। আমি বেশ বিরক্ত হয়ে বললাম, শোনো, তোমার এই শিব পার্বতীর গল্প আমরা জানি না। তার সাথে এই কাল নিশির কোনো সম্পর্ক নেই। আছে দাদা, আছে। ও আপনাকে আর বৌদিকে বশ করে বিশাল শক্তির অধিকারী হবে। আমি শুনেছি কাল নিশির শক্তিকে একজন প্রকৃত মহাদেব বা কাল ভৈরবের ভক্তই পারে শেষ করতে। মন থেকে ডাকলে কাল ভৈরব বাবা কাউকে অসন্তুষ্ট করেন না। আর আপনার তো নামেই শঙ্কর, নামেই রুদ্র। আমি বিশ্বাস করি না। শোনো, এয়ারপোর্ট চলো এক্ষুনি। আপনারা এয়ারপোর্টে যেতে পারবেন না দাদা। রুদ্র, আমি কিচ্ছু বুঝতে পারছি না, কি বলবো। মনিরুল, তুমি প্লিজ একবার চেষ্টা করো। বেশ বৌদি,
আমি একবার নয় 10 বার চেষ্টা করব, তবু আমি লিখে দিতে পারি আপনারা কাঠমান্ডু থেকে বেরোতে পারবেন না। সেটা দেখাই যাক। মনিরুল গাড়িতে স্টার্ট দিল। আমরা আবার এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম এবং যেই আশঙ্কা ও ভয় আমি মনে মনে পেয়েছিলাম সেটাই হলো। আমরা প্রায় গোলক ধাঁধার মতো 8 থেকে 10 বার ব্যর্থ হচ্ছি রওনা হতে। বারবার হোমস্টে আর জঙ্গলের সামনে চলে আসছি এয়ারপোর্টের রাস্তা থেকে, বারবার সেখান থেকে যাচ্ছি এয়ারপোর্টের রাস্তা ধরছি, আর আমাদের বারবার সেই একই রাস্তায় নিয়ে এসে ফেলছে হোমস্টে আর জঙ্গলের সামনে। 8 থেকে 10 বার এই গোলক ধাঁধায় ঘুরতে ঘুরতে অতিষ্ঠ হয়ে আমি চিৎকার করে বলি, থামো থামো, প্লিজ থামো। মনিরুল ব্রেক কষে গাড়ি থামিয়ে আমার দিকে তাকায়। আমি দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে গাড়ির কাঁচ নামিয়ে বাইরে মুখ বের করে হাঁপাতে হাঁপাতে শ্বাস প্রশ্বাস নিতে থাকি। এত ঠান্ডাতেও আমি ঘেমে গেছি প্রচণ্ডভাবে। আমাকে এমন অবস্থায় দেখে জয়া বলল, রুদ্র, রুদ্র কি হয়েছে তোমার? শরীর খারাপ করছে রুদ্র? জল জল খাও, দাঁড়াও। ব্যাগ থেকে জল বের করে আমার চোখে মুখে দিয়ে এবং অল্প খাইয়ে দিতে আমি একটু শান্ত হলাম। না, আর পারছি না। এবার জয়া আর মনিরুলকে আমায় সব সত্যি বলতেই হবে। কাল রাতের ঘটনা সব কিছু বলতে হবে, আর কোনো উপায় নেই এখান থেকে পালানোর। আমি ভালো করে নড়ে চড়ে উঠে দুজনকে বললাম, তোমাদেরকে আমার কিছু বলার আছে। গত রাতের সমস্ত ঘটনা দুজনকে বলার পর জয়া মাথায় হাত দিয়ে থমকে বসে আছে একভাবে, আর মনিরুলের চোখে মুখেও একটা ভয়ের ছাপ। তবে সে বলল, দাদা দাদা, কাঠমান্ডুর কালনিশি তোমাদের এখান থেকে যেতে দেবে না, তবে কাঠমান্ডুর কাল ভৈরব তোমাদের রক্ষা করবে। কালো একা এসেছিল, আজও আরো শক্তিশালী হয়ে আসবে। গত রাতে কাল ভৈরবের ওই মন্ত্র পাঠেও চলে গেছে, মানে এটা প্রমাণিত যে তোমাদের বলা কাল ভৈরব মন্ত্র কার্যকর। তাই যা করার তোমাদেরই করতে হবে। কি করব, কিভাবে করব? আজ রাতে যখন ও আসবে, কাল ভৈরব মন্দিরে বাবার পায়ের সামনে বসে আপনাকে এক মনে পুজো করতে হবে। কাল ভৈরবের মন্ত্রপাঠ আরো শক্তিশালী হবে সেখানে। ওই মন্দির খুব জাগ্রত। তবে কাল নিশি ওখানেও আসবে, ওর দলবল নিয়েও আরো শক্তিশালী হয়ে আসবে আজ রাতে। আপনাকে মারার চেষ্টা করবে, কিন্তু আপনি যদি এক মনে কাল ভৈরব মন্ত্র পাঠ করতে করতে পুজো সম্পন্ন করেন, তাহলে কাল নিশির ছায়া আপনাদের ওপর থেকে কেটে যাবে। মানে ও একেবারে শেষ হবে না? না, কাল নিশির কোনো অন্ত নেই। তবে আপনারা সফল হলে ও হয়তো অনেক বছরই জঙ্গল থেকে দূরে থাকবে, তবে পুরোপুরি বিনাশ হবে না। 100 বছর পর হলেও ফিরে সে আসবেই। তাহলে আমাদের সব চেষ্টা বিফল যাবে। কাল ভৈরবের পুজো করে যদি ওকে বিনাশ না করতে পারি, তাহলে তো আমাদের কাজ অসম্পূর্ণ থেকে যাবে। না না বৌদি, অসম্পূর্ণ থাকবে না। কাল ভৈরবের পুজো সম্পন্ন হলে কাঠমান্ডু থেকে চিরতরে বিদায় নেবে। ওকে হয়তো অন্য কোথাও আবার বহু বছর পর জেগে উঠতে দেখা যাবে। কোনোভাবে কি ওকে পুরোপুরি শেষ করা যাবে না? আমি জানি না ঠিক, বাবার কাছে যা শুনেছিলাম তাই আপনাদের বললাম। উনি একবার গল্পের ছলে বলেছিলেন হিমালয় পর্বতে বা কাছাকাছি কোনো জায়গায় নাকি বসে দীর্ঘ ধ্যান ও তপস্যা করে এক মুনি ঋষি কাল ভৈরবের বর পাওয়ার পর কালনিশিকে বধ করেছিলেন। তবে এটা একেবারেই গল্প কথা। কালনিশি প্রতি 30 থেকে 40 বছর অন্তর জেগে ওঠে। আপনাদের আগেই বলেছিলাম। না না, ওকে কিছু একটা করে শেষ করতেই হবে। হয়তো পুজো ভালোভাবে সম্পন্ন হলে সে শেষ হতেও পারে। আমি আর বেশি কথা না বাড়িয়ে মনিরুলকে সোজা কাল ভৈরবের মন্দিরে নিয়ে যেতে বলি। প্রায় আধ ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাই। গাড়ি থেকে নেমে মন্দিরের ভেতর ঢুকে প্রথমেই সেই বিশালাকার কাল ভৈরবের মূর্তির সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। মনে মনে প্রার্থনা করলাম এই পুজো করতে যেন আমরা সফল হই। মনিরুল মন্দিরের আশ্রমে আমাদের এক রাতের জন্য থাকার ব্যবস্থা করে দিল। জয়ার শরীরটাও ওদিকে আবার খারাপ করা শুরু হয়েছে, অল্প জ্বর এসেছে। বেচারির মুখ দেখে অনেকটা মায়া লাগছে। চুপ করে ঘুমোচ্ছে বিছানায়, একেবারে শান্ত শিশুর মতো। আমি কাল ভৈরবের পায়ের ওপর থেকে আনা একটা ফুল নিয়ে ওর মাথায় ভালো করে ছুঁইয়ে দিই। জয়াকে আগে কখনো এমন দেখিনি। কাল নিশির প্রভাব ওর ওপর সবচেয়ে বেশি পড়েছে, আর ওকে বশ করেই আমাকে মারতে চাইছে সে। তাই জয়ার শরীর থেকে ওকে শুধু তাড়ানোই না,
আমার নিজের প্রাণ বাঁচাতেও আজ রাতে আমাকে এই পুজো সফল করতেই হবে। সন্ধে হতেই মনিরুল আমাকে পুজোর সব জিনিসপত্র কিনে এনে দেয়। জন্মের পর থেকে বাড়ির সব পুজো বাবাকেই করতে দেখেছি। আমি নিজে ওই ছোটোখাটো লক্ষ্মী পুজো ছাড়া আর তেমন কিছুই কোনোদিনই করিনি। তবে আমার জ্ঞান সব পুজোতেই অল্প বিস্তর আছে। কিন্তু আজ এত বছর পর পইতে পড়ে পুজোতে বসবো, তাও যেমন তেমন পুজো নয়, কাল ভৈরবের পুজো। ছোটবেলায় দাদুর কাছে শুনেছিলাম কাল ভৈরব নাকি সময়ের শাসক। ভগবান শিবের ভয়ঙ্কর রূপ হল কাল ভৈরব। শিবের এই ভৈরব রূপের গল্পটা যা মনে আছে, সৃষ্টিকর্তা ব্রহ্মা আগে পঞ্চমুখ ছিলেন, এদিকে ভগবান শিবও পঞ্চানন। ব্রহ্মা যখন শিবের থেকে অধিক গুরুত্বপূর্ণ হওয়ার দাবি করেন এবং অসম্ভব অহংকার প্রকাশ করতে থাকেন, তখনই ক্রুদ্ধ শিব ব্রহ্মার পঞ্চম মস্তকটি কেটে বাদ দিয়ে দেন। এর ফলে ভগবান শিবের ওপরে ব্রহ্মকর্তা পাপ অর্পণ করে। ব্রহ্মার কপাল হাতে নিয়ে শিবকে এক দীর্ঘ সময়ের জন্য ভ্রাম্যমান অবস্থায় কাটাতে হয়েছিল। আর শিবের এই ভ্রাম্যমান রূপই হল ভৈরব, অর্থাৎ কাল ভৈরব। তাই পুজোতে কোনো অনিয়ম করা চলবে না। তারপর রাত বাড়তেই পুজোতে বসার জন্য তৈরি হয়ে এলাম আমি। জয়া আর মনিরুল আমার পিছনেই বসেছিল। সব জোগাড় করে রেখে আমি আমাদের তিনজনের চারপাশে মন্ত্র বলে লক্ষণ রেখা এঁকে দিই। তারপর চোখ বন্ধ করে এক মনে পুজোয় বসলাম। প্রায় 15 মিনিট ধরে একটানা আমি কাল ভৈরব মন্ত্র জপ করতে থাকি। ওম মহাকালং যজিদ্দব্বং দক্ষিণে ধূমবর্ণকাং বিভ্রতং দণ্ড খতাঙ্গং দংত্রাষ্টভীম মুখম শিশম ব্যগ্রচর্মাবৃতকটিং তুন্দিলং রক্তবাশসম ত্রিনেত্রৌ মূর্ধং কিশঞ্চ মুন্ধমালা বিভূষিতম জটাভারলস্য চন্দ্র খণ্ডমুগ্রং জলনিবাম। এমন সময় হঠাৎ নাকে ভেসে এলো সেই পচা ঘাস আর সোদা মাটির গন্ধ। ধীরে ধীরে গন্ধ তীব্র এবং আরও তীব্র হতে থাকে। আমি এক মনে মন্ত্র পড়তে থাকি। সেই সময় কানে ভেসে আসলো বিকট একটা হাসির আওয়াজ। পুরুষ ও নারী কণ্ঠের মিশ্রিত এক অদ্ভুত বিশ্রী ও ভয়ানক আওয়াজে সেই হাসি ধীরে ধীরে আরও গাঢ় হতে থাকে। আমি বুঝতে পারি সেই কাল নিশি মন্দিরের কাছে চলে এসেছে এবং তার বিশালাকার শক্তি দিয়ে সে ভেতরে প্রবেশ করছে। মন্ত্র পড়তে পড়তেই শুনতে পাই জয়ার গলার আওয়াজ। জয়া যন্ত্রণায় কাতরাতে কাতরাতে চিৎকার করছে। কিছুক্ষণ পর চোখ বন্ধ করে এক মনে মন্ত্রপাঠ করতে করতে দেখতে পাই ওই কাল নিশি জয়াকে বশ করে জয়ার শরীরে প্রবেশ করেছে। জয়ার মুখের জায়গাতে আমার মায়ের সেই অ্যাক্সিডেন্টের পর রক্তাক্ত মুখ। চুলগুলো ঘন লম্বা হয়ে বিস্তৃত হয়েছে। হাতের নখ ছুচালো হয়ে আরও ধারালো হয়ে চকচক করছে। সে চুল বিস্তৃত করে আমার দিকে এগিয়ে আসছে কাল নিশি। তার বিকট হাসিতে আমার ধ্যান ভঙ্গ করতে চাইলেও আমি কোনোভাবেই আমার মন্ত্রপাঠ থামাই না। এতক্ষণে অন্তত 108 বার সেই মন্ত্র আমি জপ করে চলেছি। আর কাল নিশি ক্রমাগত তার চুল আর হাত বিস্তৃত করতে করতে ক্রমশ আমাকে ঘিরে ফেলছে সমস্ত দিক থেকে। ঠিক সেই সময় আমি দেখতে পাই দূরে সূর্যের আলোর মতো এক রশ্মি, যা সোজা এসে পড়ছে আমার মুখের ওপর। আমি যত মন্ত্রপাঠ করতে থাকি তত সেই রশ্মি আকারে বড় হতে থাকে আর ধীরে ধীরে আমার চারপাশে এক অপ্রাকৃতিক দৃশ্য গড়ে ওঠে। আলোর রশ্মি যত বড় হয়, কালো নিশির আওয়াজ যেন হাসি থেকে কান্নায় বদলে যেতে থাকে। যেন সে রশ্মির আকার যত বেড়ে চলেছে তার কষ্ট অনুভব হচ্ছে এবং সেটা তার কাছে অসহ্যকর। তাই এক প্রকার যন্ত্রণায় সে এমন ভয়ানক চিৎকার করতে থাকে। তারপর চোখের সামনে আমি যা দেখলাম তা আমার জীবনে ঘটা এক এবং একমাত্র স্মরণীয় ঘটনা। আমি মন্ত্রপাঠ করতে করতে দেখলাম আমার সামনে ওই আলোর রশ্মি বড় হতে হতে ধীরে ধীরে এক বিশালাকার চেহারার রূপ ধারণ করতে থাকে। কুচকুচে কালো রঙের এক ভয়ঙ্কর রূপী দেহ, যা 6 হাতে 6 অস্ত্র। চোখ থেকে লাল হয়ে বেরিয়ে আসছে ক্রোধের তেজ রশ্মি। সেই রশ্মি সোজা গিয়ে পড়ছে কাল নিশির ওপর। হ্যাঁ, এই তো কাল ভৈরব, স্বয়ং কাল ভৈরব দেব আমার চোখের সামনে প্রকট হয়েছে।
আমার পুজোতে সন্তুষ্ট হয়ে তিনি স্বয়ং এসেছেন আমাদের রক্ষা করতে। আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। সেই সময় দেখি জয়ার শরীরে জড়িয়ে থাকা সেই কালনিশি যন্ত্রণায় চিৎকার করতে করতে বেরিয়ে আসছে ধীরে ধীরে। তার লম্বা বিস্তৃত চুল কাল ভৈরবের তেজরশ্মির দ্বারা এক এক করে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। আমি বুঝতে পারি স্বয়ং কাল ভৈরব যখন এসেছেন তখন মনে করি কালনিশিকে আজ বিনাশ হতেই হবে। তাই আমি মন্ত্রপাঠ আরো দ্রুতভাবে করতে থাকি। ওম মহাকালং যজিদ্দব্বং দক্ষিণে ধূমবর্ণকাম বিভ্রতং দণ্ড খতাঙ্গং দংত্রাষ্টভীমুখম শিশম ব্যগ্রচর্মাবৃতকটিং তুঙ্গলং রক্তবাশসম ত্রিনেত্রৌ মূর্ধং কিশঞ্চ মুন্ধমালা বিভূষিতম জটাভারলস্য চন্দ্র খণ্ডমুগ্রং জলনিবাম। আমার চোখের সামনে সেই কালনিশি দেহ আস্তে আস্তে পুড়ে ছাই হতে থাকে। জয়া শরীর থেকে বেরিয়ে যাওয়ার পর জয়া মাটিতে লুটিয়ে পড়ে। মনিরুল ওকে এসে তুলে ধরে। আর এদিকে যতক্ষণ না সেই কালনিশি একেবারে ছাই হয়ে মহাশূন্যে মিলিয়ে যায়, কাল ভৈরব তার তেজরশ্মি দিয়ে আরও শক্তি প্রয়োগ করতে থাকে। ধীরে ধীরে তারপর কালনিশির ছাই বাতাসে উড়ে সোজা চলে যায় মহাশূন্যে। আর কাল ভৈরবের মূর্তি আমার চোখের সামনে জাগ্রত হয়। আমি মন্ত্র পড়া তখনও থামাইনি। যেই আলোর রশ্মি থেকে প্রকট হয়েছিল কাল ভৈরবের এই বিশালাকার দেহ, সেই আলোর রশ্মিতেই ধীরে ধীরে দূরে সরে যেতে যেতে ছোট আকারের হয়ে মিলিয়ে যায় ওই আলোর রশ্মির মধ্যে। তারপর এক অবাক করা এমন ঘটনা ঘটে যার কারণ আমি আজও জানি না, অথচ তার প্রভাব আমার জীবনে পড়েছে। সেই আলোর রশ্মি অনেক দূরে চলে যাওয়ার পর হঠাৎই গোলাকার আকৃতি নিয়ে সোজা আকাশে উঠে যায় এবং তারপর প্রচণ্ড গতিবেগে সোজা নিচে নেমে এসে এক নিমেষে আমার বুকের ভেতর প্রবেশ করে এবং আমি চোখ খুলে অবশেষে এতক্ষণ পর চোখ খুলে আমি দেখি কাল ভৈরবের মন্দিরে আমি বসে আছি। চারিদিকটা শান্ত আর থমথমে, যেন ভীষণ ঝড়ের পরবর্তী শান্ত পরিবেশ। আমি ধীরে ধীরে উঠে আশ্রমের দিকে এগিয়ে যাই। মনিরুল ওখানে জয়াকে রেখে এসেছে। ঘরে গিয়ে দেখি জয়া শুয়ে আছে আর মনিরুল পাশে বসে ওর মাথায় জল পট্টি দিচ্ছে। এতক্ষণ পর ওকে দেখে আমি ছুটে যাই কাছে। জয়া। চিন্তা করবেন না দাদা, জ্বরটা অল্প আছে, তবে বিপদ কেটে গেছে। জানি মনিরুল, বিপদ শুধু কেটে যায়নি, শেষ হয়েছে। শেষ হয়েছে? হ্যাঁ, কালনিশিকে চিরতরে বধ করতে আমি সক্ষম হয়েছি। কি বলছেন দাদা? হ্যাঁ মনিরুল, কাল ভৈরব স্বয়ং এসেছিলেন আমার ডাকে। ওনার তেজরশ্মিতেই চিরতরে বিনাশ হয়েছে কাঠমান্ডুর কালনিশি। জয় কাল ভৈরবের জয়, জয় মহাকাল, জয় শিব শম্ভু। আমার বিশ্বাস ছিল আপনি পারবেন। আমাকে পারতেই হতো, অন্তত জয়ার জন্য, নইলে যে নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারতাম না। এই বলে জয়ার মাথায় আমি হাত বুলিয়ে দিলাম। তারপর জয়া সুস্থ হয়ে ওঠে। মনিরুলের সাথে কাঠমান্ডু ঘুরে আমরা ফিরে আসি কলকাতায় আমাদের ঘরে। প্রায় বেশ কয়েক মাস কেটে গেছে। এই কয়েক মাসে আমার মধ্যে বেশ কিছু বদল হয়েছে। তার মধ্যে একটা হলো আমার কুকুরের প্রতি ভালোবাসা। আগে আমার খুব একটা কুকুরের প্রতি ভালোবাসা ছিল না, মায়া মমতা থাকলেও তেমন অনুভূতি ছিল না। কিন্তু আজকাল জানি না কেন পাড়ার কুকুরগুলো সবসময় আমার পিছু পিছু ঘোরে। আমারও বেশ ভালোই লাগে। আমার এই হঠাৎ করে কুকুরের প্রতি ভালোবাসা দেখে জয়া আবার কিছুদিন আগে আমাকে একটা ছোট্ট পুমেরাং কুকুর গিফট করেছে। তারপর থেকে সে একেবারে আমার বাহন হয়ে গেছে, যেমন সেই কাল ভৈরবের বাহন তার কুকুর। এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প কাঠমান্ডুর কাল ভৈরব। গল্পটি লিখেছেন শ্রীকান্ত। আমাদের আজকের গল্পে গল্প পাঠ এবং রুদ্র চরিত্রে ছিল প্রীতম পুরকাইত, জয়া এবং মায়ের চরিত্রে তৃষা, মনিরুলের চরিত্রে সায়ন্তন, ড্রাইভার এবং গল্পের সূত্রধার আমি আর্য। গল্পের নাট্যরূপ নির্মাণ দুর্বা গোস্বামী। গল্পের পোস্টার ডিজাইন টিম পিক্সেলেট, সাউন্ড ডিজাইন ম্যাথিউ। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্পটা? যদি ভালো লেগে থাকে তাহলে নিজের আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করুন আর আমাদের জানান গল্পটি কেমন লাগলো।
কমেন্ট বক্স আপনার জন্য খোলাই আছে। তাহলে আজকের মতো এতটুকু। সামনের সপ্তাহে আরও একটি দারুণ গল্প নিয়ে ফিরবে টিম ফিকশন হান্ট। ততদিন খুব ভালো থাকবে। শুভরাত্রি।